আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন 10টা 30 মিনিটে আমাদের যে লাইভ ক্লাস হয় তারা ধারাবাহিক আজকের পঞ্চম ক্লাস। আপনারা সবাই জানেন যে আমাদের যে অর্ণবস জিকে স্পেশাল মডেল টেস্ট আছে, এই স্পেশাল মডেল টেস্ট বইয়ের উপর আমাদের ধারাবাহিক ক্লাস চলে। যারা বইটি সংগ্রহ করেছেন আমরা সবাইকে এই ক্লাসগুলো ফ্রিতে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনকার ন্যায় 10টা 30 মিনিটে আজকেও উপস্থিত হলাম। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত হয়েছে, তাসনিম যারা যুক্ত হয়েছে, তাজমানি তাজ যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম তাজমানি তাজ, কেমন আছেন? কৃষ্ণা রায় যুক্ত হয়েছে। আমরা সবাইকে একবার অনুরোধ করব, সবাইকে অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করে দেন। আপনার যত বন্ধু বান্ধবী আছে, আপনাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় ক্লাসটা শেয়ার করে দেন। সবাই 1 মিনিটে ক্লাসটা শেয়ার করে দিবেন। সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। শেয়ার করে দিয়ে একটু জানান আমাকে যে ক্লাস শেয়ার হয়েছে। কাঁটাতারের প্রজাপতি যুক্ত হয়েছে, লিমা পাখি যুক্ত হয়েছে, জলি ইসলাম, মাহফুজা ইসলাম, দেখি আর কারা যুক্ত, নীল আক্তার নীলা, নীল আক্তার নীলা আছে, আসিয়া দোলন চাপা, মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি শিক্ষার্থী। নির্জনা। আচ্ছা, আপনারা সবাই আমাকে একটু বলবেন যে এই যে সাজেশন, মানে এই যে আমাদের স্পেশাল মডেল টেস্ট, এই মডেল টেস্ট সবাই সংগ্রহ করেছেন কিনা? এই মডেল টেস্টের বিগত 4টি ক্লাস আপনি করেছেন কিনা? যদি না করে থাকেন, যদি না সংগ্রহ করে থাকেন, তাহলে আগামীকাল সংগ্রহ করে ফেলেন আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে, এবং এই বইয়ের উপর যে 4টা ক্লাস, সে বিগত 4টা ক্লাস করে ফেলেন। আজকে 5 নম্বর ক্লাস। আমরা চলেন শুরু করি। আমাদের আজকের ক্লাস। আমরা প্রতিদিন 3টা করে মডেল টেস্ট সলভ করছিলাম। আমরা বিগত ক্লাসগুলোতে 12 নম্বর মডেল টেস্ট পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা 13 নম্বর মডেল টেস্ট থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, দেখেন 1 নম্বর প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম কোনটি? শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী একজন হচ্ছে জয়নুল আবেদিন। বাংলাদেশের জাতীয় অধ্যাপক হলেন জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিনের চিত্রকর্ম হচ্ছে সংগ্রাম, নবান্ন, ম্যাডোনা 43, 3টাই জয়নুল আবেদিনের চিত্রকর্ম। তাহলে অ্যান্সার হবে সবগুলো। 3টাই জয়নুল আবেদিনের চিত্রকর্ম, তাহলে অ্যান্সার কি? সবগুলো। তাহলে খেয়াল করেন, জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলোকে আমি খুব সহজ করে মনে রাখার চেষ্টা করি। কিভাবে? যেমন একটা সাঁওতাল রমণী ছিল। জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো মনে রাখার টেকনিক বলছে, একটা সাঁওতাল রমণী ছিল। সেই সাঁওতাল রমণী কি হলো? গায়ের বধূ হলো। গায়ের বধূ। সাঁওতাল রমণী গায়ের বধূ হয়েছে। সেই গায়ের বধূর এবার পাইনার মা হলো। কিসের মা? পাইনার মা। তাহলে একটা সাঁওতাল রমণী ছিল, সে গায়ের বধূ হলো, সে পাইনার মা হলো। এই সাঁওতাল রমণীর একটা বিদ্রোহী গরু আছে, বিদ্রোহী গরু আছে তার। আবার এই গরুর একটা গাড়িও আছে, তাহলে গরুর গাড়ি, গরুর গাড়ি। এগুলো সব চিত্রকর্ম।
সাঁওতাল রমণী, সে গায়ের বধূ হলো, সে পাইনার মা হলো, তার বিদ্রোহী গরু আছে, গরুর গাড়ি আছে, তার নৌকা আছে, নৌকা আছে, কি আছে? নৌকা। খেয়াল করেন, এই যে নৌকা, এই নৌকাতে সে গুণ টানে, কি টানে? গুণ টানা। তাহলে গুণ টানা, এটা একটা চিত্রকর্ম। আর এই গরুর গাড়ি দিয়ে সে মই টানে, কি করে? মই টানে। তাহলে মই টানা, মই টানা। তাহলে মনোযোগ দেন, সাঁওতাল রমণী, সে গায়ের বধূ হলো, পাইনার মা হলো, তার বিদ্রোহী গরু আছে, তার গরুর গাড়ি আছে, সে নৌকা দিয়ে গুণ টানে, নৌকাতে গুণ টানে, আর গরুর গাড়ি দিয়ে মই টানে। তাহলে গুণ টানা, মই টানা। এই যে সে কাজগুলো করছে, তার জীবনটা কেমন? সংগ্রামী জীবন। কেমন? সংগ্রামী জীবন। তাহলে সংগ্রাম তার চিত্রকর্ম। খেয়াল করেন, এই সাঁওতাল রমণীর হাজবেন্ড যে, সে বীর মুক্তিযোদ্ধা। তাহলে চিত্রকর্মের নাম হলো মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা। হাজবেন্ড যখন মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসলো, তখন সে নবান্ন উৎসব পালন করলো। নবান্ন। তাহলে সাঁওতাল রমণী, গায়ের বধূ, পাইনার মা, বিদ্রোহী গরু, গরুর গাড়ি, নৌকা, গুণ টানা, মই টানা, হাজবেন্ড বীর মুক্তিযোদ্ধা, ফিরে আসার পর নবান্ন উৎসব পালন করলো। এরপর তার জীবনটা কেমন? সংগ্রামী জীবন। আর এই জয়নুল আবেদিনের সর্বশেষ চিত্রকর্মের নাম হচ্ছে দুই মুখ। দুই মুখ। এছাড়াও জয়নুল আবেদিন 1943 সালে দুর্ভিক্ষের উপর চিত্রকর্ম এঁকেছিলেন, যেটাকে আমরা বলছি ম্যাডোনা 43 বা 43-এর মনন্তরের উপর চিত্রকর্ম। এই জয়নুল আবেদিনের স্মৃতি সংগ্রহশালা আছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহে। আর জয়নুল আবেদিন স্মৃতি সংগ্রহশালা পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহে। আর জয়নুল আর্ট গ্যালারি যেটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জয়নুল লোক কারুশিল্প জাদুঘর আছে নারায়ণগঞ্জ, সোনারগাঁ নারায়ণগঞ্জ। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেতে পারি, বুঝতে পেরেছেন? চলেন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটা? মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা সনোরা লাইন, ম্যাকনামার লাইন, ডুরান্ট লাইন, হিন্ডেনবার্গ লাইন। হিন্ডেনবার্গ লাইন। একটু অ্যান্সার করেন তো ভাই, আমার যারা আছেন অ্যান্সার করেন, উত্তর করবেন। আমি চাই আপনারা উত্তর করেন, যে যে পেজ থেকে ক্লাস দেখছেন সেই পেজে একটু আমাকে রেসপন্স করবেন। আমি আপনাদের কাছে এইটুকুই চাই। তাহলে দেখেন, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, আমরা জানি আমেরিকাতে 2টা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে 3টা, কানাডা, ইউএসএ, মেক্সিকো। কানাডা, ইউএসএ, মেক্সিকো। আর এই কানাডা ইউএস এর মাঝখানে যে সীমান্ত রেখাটা আছে তার নাম হলো সনোরা লাইন। এটা কয়েকদিন আগেই পরীক্ষায় আসছে, এটা গত কয়েকদিন আগেই পরীক্ষায় আসছে। এই প্রশ্নটা গত কয়েকদিন আগেই পরীক্ষায় আসলো, কিছুদিন আগেই পরীক্ষায় আসছে। আজকেও একটা চাকরির পরীক্ষা হলো, আমি প্রশ্নগুলো এই রাতে আপনাদের ক্লাস শেষ করে আজকের চাকরির পরীক্ষায় যেগুলো কমন আসছে সেগুলো দাগ দিয়ে আমাদের পেজে আপলোড করে দেব ক্লাস শেষে। ওকে, তাহলে সনোরা লাইন। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন কখন শুরু হয়? সাধারণ পরিষদ বলতে আমরা জাতিসংঘের কথা বলছি। জাতিসংঘের সাধারণ পরিষদ সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, সেপ্টেম্বর মাসের 1ম সোমবার, সেপ্টেম্বর মাসের 2য় বুধবার, সেপ্টেম্বর মাসের 4র্থ মঙ্গলবার। তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। আচ্ছা স্যার জুম করে দেন। হ্যাঁ, জুম করে দিয়েছি ভাই, জুম করে দিয়েছে। এবার দেখতে পাচ্ছেন? জুম করে দিয়েছে। ওকে, এরপরে আসেন, নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা? নাইচো। তাহলে দেখেন, নাইচো এটা হলো জাপানের একটা গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে নাইচো। বিশ্বের সবচেয়ে বেশি বাংলাদেশকে সহায়তা দেয়, মানে বাংলাদেশকে সবচেয়ে বেশি দাতা সংস্থা যে দেশ, তার নাম কিন্তু জাপান। এই জাপানের যে টোকিও শহর, সেটাকে আমরা বলছি মেটা সিটি বলি আমরা। টোকিও শহর মেটা সিটি। আমরা জানি যে 1945 সালে যখন 9 আগস্ট আর 6 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলা হলো, এরপরে জাপানকে পঙ্গু করে দেওয়া হয়েছে, আমরা জানি কিন্তু এটা। এই যে পঙ্গু করে দিল, এরপর দেখেন জাপান 45-এর পরে 2026 সালে কতটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।
আমরা জানি জাপানিজ ঘড়ি খুবই মানে চমৎকার, অনেকদিন টেকে। আমাদের যে মেট্রো রেল, এই মেট্রো রেলের যে ট্রেন বগি, এগুলো কিন্তু জাপান থেকে কেনা হয়েছে। এবং আপনি বিশ্বাস করবেন না যে বাংলাদেশে জাপানের বিরাট বড় একটা গাড়ির মার্কেট, বাজার। আপনি যেই ব্র্যান্ডের মানে আপনি রাস্তায় চলেন, দেখবেন টয়োটা ব্র্যান্ডের বিভিন্ন রকমের গাড়ি, টয়োটা ব্র্যান্ডের বিভিন্ন রকমের গাড়ি। তাহলে এই যে গাড়ির একটা বাজার কিন্তু জাপানে। এবং আপনারা জানেন কিনা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে এই টোকিও জাপানে, কিন্তু জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় আছে কোস্টারিকা। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে টোকিও জাপান, আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় আছে কোস্টারিকা। আচ্ছা, পারভেজ হাসান বলছে, আমি 19 সালে ফোকাস ভার্সিটি কোচিং এ আব্দুল্লাহ আল আমিন স্যারের ক্লাস করেছিলাম। ওনার পরে এখন প্রণব ভাইয়ের ক্লাস ভালো লেগেছে আমরা। আচ্ছা পারভেজ, থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা এরপর একটু দেখি বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে। রণসঙ্গীত, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। আচ্ছা না, এই যে রণসঙ্গীত বা আমরা এটাকে সামরিক সঙ্গীত বলি, কি বলি? রণসঙ্গীত বা সামরিক সঙ্গীত। এই রণসঙ্গীতের রচয়িতা, সুরকার, লেখক, গীতিকার, যিনি লিখেন তাকে রচয়িতা বলি বা গীতিকার বলি আমরা। লিখেছেন যিনি, এটা কাজী নজরুল ইসলাম। সুর করেছেন কাজী নজরুল ইসলাম। এটার মোট লাইন হচ্ছে 21 লাইন। কোন একটা অনুষ্ঠানে দেখবেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে এটা পুরোটাই বাজানো হয়, ড্রামের তালে তালে বাজানো হয়, রণসঙ্গীত বা সামরিক সঙ্গীত। এবং এই যে আপনারা এই কাজী নজরুল নিয়ে পড়বেন, চমৎকার ব্যক্তি কাজী নজরুল, চমৎকার মানুষ। কাজী নজরুল ইসলাম মাত্র মানে খুবই অল্প বছর বয়সে লিটু গানের দলে যোগ দিয়েছিলেন। তার সাথে জড়িত আমাদের ময়মনসিংহ অঞ্চল, পুরাতন ব্রহ্মপুত্র তার সাথে জড়িত। কাজী নজরুল ইসলামের যে কবর, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছে। এবং এই কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ, তারপরে ধূমকেতু কবিতা, আপনারা ধূমকেতু পড়তে পারেন, চমৎকার একটা কবিতা, বিদ্রোহী কবিতা, চমৎকার অসাধারণ একটা কবিতা বিদ্রোহী। তারপরে কাজী নজরুল ইসলাম ওই যে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত, আছে না? তারপরে আরো আরো অনেকগুলো কাজী নজরুল ইসলামের গান আছে। যেমন শুকনো পাতার নূপুর পায়ে, একটা গান আছে না, শুকনো পাতার নূপুর পায়ে, শুনেছেন না? এটাও কিন্তু কাজী নজরুল লেখা। যেমন তিনি লিখেছেন, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখাও ক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার, টাকন চুরির কনকন, আমি উত্তর বায়ু মলয় অনিল, উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনবিনে গান গাওয়া, আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রুদ্র রুদ্র রবি, আমি মরুণীর ঝড় ছড় ছড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার, খুলিয়া গিয়াছে সব বাদ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বই জয়ন্তীতে মানব বিজয়ে কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতালে, তাজি বুরকার উচ্চ সেবা বাহন আমার হিম্মত একা একে চলে, আমি বসুদা বক্ষে আগ্নেয়দ্রি, বারদেবন হিকালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাতালে কররল কলে কোলাহল। এই যে চমৎকার কবিতা, বলবীর চির উন্নত মম শির, লিখেছেন না? বলবীর চির উন্নত মম শির, শির নেহারে আমার নত শির, ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক বেধিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজতিকাদিত্য জয়শ্রীর, বলবীর চির উন্নত মম শির। না, চমৎকার, অসাধারণ। তিনি তার এত অল্প বছর বয়সে তিনি যে শব্দ ব্যবহার করেছেন, যে লেখা লিখেছেন, এটা মানে এটাকে বলা যায় যে মানে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে তার শব্দগুলো পড়লে, শব্দগুলো পড়ে। যেমন তিনি বিদ্রোহী কবিতার মধ্যে লিখেছিলেন, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছেড়ে কাহারে করি না কুর্নিশ, আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার,
আমি পিনাক পানির দ্রুম ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ প্রণব নাদ প্রচন্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। এ চমৎকার, অসাধারণ। আপনারা আপনারা মাঝে মাঝে পড়বেন, এগুলো মাঝে মাঝে শুনবেন। যেমন আমার যখন খুব ক্লান্তি লাগে, খুব ক্লান্ত, আমার শরীর খুবই ক্লান্ত, তখন আমি কানে হেডফোন দিয়ে বিদ্রোহীটা শুনি, কানে হেডফোন দিয়ে ধূমকেতু শুনি, কানে হেডফোন দিয়ে আমি কারার ওই লৌহ কপাট শুনি, কারার হেডফোন দিয়ে এই রণসঙ্গীত শুনি, অটোমেটিক এনার্জি চলে আসে। ওকে, যাই হোক, অনেকগুলো কথা বললাম। রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। লিখেছেন না রেলগাড়ির কামরায়, প্রাক্তন একটা মুভিতে এটা আছে। তারপরে রবীন্দ্রনাথ লিখেছিলেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেমন, না জানি কেমনে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। এরকম চমৎকার কবিতা আছে। তো আসেন, সমর দাসের অনেক গান আছে, এগুলো আমরা আলোচনা করব। রণসঙ্গীত, তাহলে এই রণসঙ্গীতটা প্রথম প্রথম যে পত্রিকায়, শিক্ষা পত্রিকায় প্রথম এটা ছাপা হয়েছিল, তখন নতুনের গান শিরোনামে, নতুনের গান শিরোনামে এটা ছাপা, মানে শিরোনামে ছাপা হয়েছিল। আচ্ছা, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটা? সমুদ্র বন্দর চট্টগ্রাম, মংলা, নারায়ণগঞ্জ, কক্সবাজার। তাহলে দেখেন, প্রধান সমুদ্র বন্দর, আমরা বন্দর নগরী হিসেবে কাকে চিনি? চট্টগ্রামকে চিনি। তাহলে প্রধান সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রামে। আর বাংলাদেশের প্রথম গভীরতম সমুদ্র বন্দর এটা আছে মাতারবাড়ি, কক্সবাজার। বাংলাদেশের গভীরতম সমুদ্র বন্দর মাতারবাড়ি, কক্সবাজার। দেখেন 7 নম্বর প্রশ্নের দিকে তাকান, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? দেখেন, এটা গত 25 তারিখ, গত 25 তারিখ 25/4/26 এই প্রশ্নটা এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায়। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? দেখেন, আমরা বাহুবলী মুভি দেখেছি অনেক। বাহুবলী মুভির মধ্যে যে সভ্যতাটা, যে সাম্রাজ্যটা, মাহেশমাতি সাম্রাজ্য দেখানো হয় না? এই মাহেশমাতি সাম্রাজ্যটা, এই মাহেশমাতি সাম্রাজ্যের মধ্যে দেখেছেন কি যে কত চমৎকার বিল্ডিং, একদম খুব সুসজ্জিত। এটা একটা সিন্ধু সভ্যতা থেকে ইন্সপায়ার্ড হওয়া। সিন্ধু সভ্যতার মেইন বৈশিষ্ট্য ছিল নগর অঞ্চল পরিকল্পনা এবং পয় নিষ্কাশন ব্যবস্থা। এবং এই সভ্যতার মধ্যেই কিন্তু আমরা সিলমোহরের আবিষ্কার দেখতে পাই, সিলমোহরের ব্যবহার দেখতে পাই। আর এই সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল এই সিন্ধু সভ্যতা, যেটার পরবর্তী অংশ পাওয়া যায় ভারতে কিছু এবং পাকিস্তানে পাওয়া যায়। সিন্ধু সভ্যতার 2টা নগরী আছে, একটা হরপ্পা নগরী আর একটা হলো মহেঞ্জোদারো নগরী। মহেঞ্জোদারো, একটা মুভিও আছে মহেঞ্জোদারো নামে। আচ্ছা, তারপরে চলেন মিডল ইস্ট নিউজ এজেন্সি। 8 নম্বর প্রশ্ন, মিডল ইস্ট নিউজ এজেন্সি, MENA, মিডল ইস্ট নিউজ এজেন্সি, মেনা, এটা মিশরের একটা সংবাদ সংস্থা। মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিশর। হর্ষবর্ধনের সভাকবি কে? হর্ষবর্ধন, প্রাচীন ইতিহাসটা পড়লে বুঝবেন। হর্ষবর্ধন, খেয়াল করেন, শশাঙ্কের সমসাময়িক রাজা ছিলেন রাজা হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের একজন সভাকবি ছিলেন, নাম তার বাণভট্ট। এই বাণভট্ট হর্ষবর্ধনকে নিয়ে একটা আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন, যেটার নাম ছিল হর্ষচরিত। হর্ষবর্ধনের সভাকবিকে বাণভট্ট। আসেন, পানামা খাল, পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? দেখেন, আমরা বলেছিলাম আমেরিকাতে 2টা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের দেশ সংখ্যা হচ্ছে 23টা, আর দক্ষিণ আমেরিকাতে দেশ হচ্ছে 12টা। এই 2টা আমেরিকাকে পৃথক করেছে একটা খাল, কৃত্রিম খাল খনন করেছে। সেই খালের নাম হলো পানামা খাল, যেটা প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে দিয়েছে। তাহলে আটলান্ট এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে দিয়েছে। আর পৃথক করলো কাকে? উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে, 2 আমেরিকাকে পৃথক করে দিয়েছে। কোন দার্শনিক সাহিত্যের নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, দেখেন সাহিত্যিক কে বলছে? সল বেলো, জেপল সাত্রে, উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল। তাহলে দেখেন, ফ্রান্সের জেপল সাত্রে তিনি নোবেল পুরস্কার পাওয়ার পরেও তিনি প্রত্যাখ্যান করেছিলেন। জেপল সাত্রে। আমরা নোবেল পুরস্কারের প্রত্যেক বছর একটা প্রশ্ন আপনি নোবেল পুরস্কার থেকে পাবেন।
ভালো করে পড়তে হবে। আচ্ছা, চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত যে নদীটা আছে তার নাম কি? দেখেন, চলন বিল বাংলাদেশের বৃহত্তম একটা বিল হলো চলন বিল, যেটা আছে 3টা জেলা, পাবনা, নাটোর এবং সিরাজ। আর এই চলন বিলটা হলো মিঠা পানির মাছের উৎস। কি ভাই? মিঠা পানির মাছের উৎস চলন বিল। চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত একটা নদী আছে, তার নাম হলো আত্রাই নদী। আসেন, ভারতের কোন প্রদেশে অজন্তা এবং ইলোরা গুহাদ্বয় অবস্থিত? অজন্তা এবং ইলোরা গুহা দুইটাই বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত, অর্থাৎ গৌতম বুদ্ধের সাথে যুক্ত। এটা ভারতের যে মহারাষ্ট্র আছে সেখানে আছে, এবং এখানে বলা হয়েছে যে প্রায় 28টা মতান্তরে 29টা এই চিত্রকর্ম পাওয়া যায় এই গুহা থেকে, বৌদ্ধদের চিত্রকর্ম। তাহলে এটা কোথায় আছে? ভারতের মহারাষ্ট্রে। আসেন 14 নম্বর প্রশ্ন, কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? শিশু কিশোর পত্রিকা হিসেবে আপনারা বাংলা একাডেমি ভালো করে পড়বেন। বাংলা একাডেমি বাংলা সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমি তো প্রথম বইমেলা চালু করেছে। এই বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটা পত্রিকা হচ্ছে ধান শালিকের দেশ, যেটা শিশু কিশোর পত্রিকা। ধান শালিকের দেশ বাংলা একাডেমি ভাষা আন্দোলনের পরে প্রথম একটা প্রতিষ্ঠান, ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট যে প্রতিষ্ঠান, তার নাম হলো বাংলা একাডেমি, যেটা 1955 সালের 3 ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছে। এই বাংলা একাডেমির ভেতরে আছে নজরুল মঞ্চ, রোকেয়া মঞ্চ এবং রবীন্দ্র মঞ্চ। বাংলা একাডেমির ভেতরে যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়, যুক্তরাজ্যের যে অঙ্গরাজ্যটা বর্তমানে স্বাধীনতা চায়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলাদা হতে চায়, সে অঙ্গরাজ্যটার নাম কি বলেছে? সে অঙ্গরাজ্যটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। আমরা জানি যে এই অঙ্গরাজ্যের লোক জনবল সবচেয়ে বেশি, সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নামই হচ্ছে ক্যালিফোর্নিয়া। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের সময়টাতে, বা বিশ্বযুদ্ধ হলো কিভাবে হয়তো বলেছেন অনেকে, অস্ট্রিয়ার যুবরাজ ছিলেন ফার্ডিন্যান্ড। এই ফার্ডিন্যান্ড তার স্ত্রী সোফিয়াকে নিয়ে বেড়াতে গিয়েছিল সার্বিয়ার সারায়েভো নামক একটা শহরে। সার্বিয়ার সারায়েভো নামক একটা শহরে, সেখানে তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। এরপরেই কিন্তু বিশ্বযুদ্ধটা শুরু হয়ে যায়, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল? নেপোলিয়ন বোনাপার্ট তার জীবনে অনেকগুলো যুদ্ধে সে পরাজিত হয়েছে, যেমন ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছে। ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে, তাহলে দেখেন, তাকে নির্বাসনে দেওয়া হয়েছিল 2বার। প্রথমবার দেওয়া হয়েছিল সেন্ট এলবা দ্বীপে, আর দ্বিতীয়বার নির্বাসন দেওয়া হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হওয়ার পরেই কিন্তু 1821 সালে এই আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে একটা লং উড হাউসে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট কোথায় মৃত্যুবরণ করে কারারুদ্ধ করে রাখা হয়েছিল? কোন দ্বীপে? দেখেন, সেন্ট হেলেনা দ্বীপ। 2টা দ্বীপ, প্রথমটা হচ্ছে এলবা আর দ্বিতীয়বার হচ্ছে হেলেনা, আর হেলেনাতেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। মংডু এবং ঘুমধুম সীমানা, মংডু একটা সীমানা, এই মংডু এবং ঘুমধুম সীমানা আছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। বাংলাদেশ এবং মিয়ানমার। বিশ্ব জনসংখ্যা দিবস, আন্তর্জাতিক দিবসগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ। জনসংখ্যা দিবস, জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। তিস্তা নদীর উৎপত্তি স্থল, আমি প্রত্যেকটা মডেল টেস্ট সলভ করানোর সময় বলছি যে নদ নদী খুবই গুরুত্বপূর্ণ। নদ নদী পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। নদ নদী, তিস্তা, আমরা তিস্তা নদী খেয়াল করেন, তিস্তা ওই যে লালমনির হাট দিয়ে ঢুকলো তিস্তা, লুসাই পাহাড়, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, তিব্বতের মানস সরোবর, সিকিমের পার্বত্য অঞ্চল। তাহলে এই তিস্তা নদী উৎপত্তি হয়েছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে, পরবর্তীতে বাংলাদেশের লালমনির হাট দিয়ে কিন্তু এই তিস্তা নদীটা ঢুকলো। বুঝতে পারলাম? আচ্ছা, আইরিশ রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা কোনটা? বলেন। আইরিশ রিপাবলিকান আর্মি, আইরিশ রিপাবলিকান আর্মির রাজনৈতিক একটা শাখা, তার নাম হচ্ছে সিনফেইন। সিনফেইন। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে, ওই যে ভূপ্রকৃতির কথাবার্তা, পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলা, পার্বত্য চট্টগ্রামের সবগুলো পাহাড়ই হলো টারশিয়ারি যুগের পাহাড়। কোন যুগের? টারশিয়ারি যুগের পাহাড়। নিচে এর কোন ব্যক্তি চিত্র সমালোচক? চিত্র সমালোচক,
কোন ব্যক্তি? চিত্র সমালোচক। 23 নম্বর কোশ্চেন, চিত্র সমালোচক। দেখেন, মকবুল ফিদা হোসেন, কান্দেনিস্কি, সালভাদর ডালি, এই সালভাদর ডালি এরা সবাই চিত্রশিল্পী, কিন্তু হারবার্ট রিড তিনি একজন চিত্র সমালোচক। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? বাংলাদেশের সবচেয়ে বেশি যে উপজাতি বসবাস করে তার একটা হলো চাকমা। চাকমারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তাদের উৎসব আমরা জানি বিজু উৎসব। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং চাকমাদের ধর্মগ্রন্থ হচ্ছে বৌদ্ধ। তাদের এই গৌতম বুদ্ধের স্মরণে তারা কিয়াং প্রাঙ্গণ বা তাদের যে উপাসনালয় আছে সেই উপাসনালয় থেকে তারা ফানুস উড়ায়। কি উড়ায়? ফানুস উড়ায় গৌতম বুদ্ধের স্মরণে। আচ্ছা, এরপরে বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটা? হোয়াইট গোল্ড চিংড়ি মাছ। দেখেন, আমাদের চিংড়ি দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে গলদা চিংড়ি, একটা হলো বাগদা চিংড়ি। এই চিংড়ি রপ্তানি করা হচ্ছে 80-র দশক থেকে চিংড়ি। তো চিংড়ি চাষের জন্য বাংলাদেশের যে খুলনা অঞ্চল আছে, সে খুলনার পাইক গাছা যে অঞ্চলটা আছে সেটা খুবই বিখ্যাত, প্রচুর চিংড়ি চাষ হয় সেখানে। যার কারণে এই খুলনা অঞ্চলটাকে আমরা বলছি বাংলার কুয়েত সিটি, খুলনা অঞ্চল। আর এই চিংড়ি বাংলাদেশের একটা সাদা সোনা বা হোয়াইট গোল্ড, প্রচুর পরিমাণ আমরা রপ্তানি করি চিংড়ি। মডেল টেস্ট 13 ডান। মডেল টেস্ট 13 ডান। দেখি সবাই আছেন কিনা। আলহামদুলিল্লাহ, সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ। ডান, 13 ডান। সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ, 13 ডান। সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ, 13 ডান। হ্যাঁ, সুমি খাতুন কমেন্ট করেছেন, নীলা আছেন, অর্ণব স্যার পেজে অনেকেই যুক্ত হয়েছেন, বিভিন্ন পেজ থেকে আছেন আমাদের সাথে। আচ্ছা, জেরিন আহমেদ, মডেল টেস্ট 13 ডান আলহামদুলিল্লাহ। 1 থেকে 13। আমরা, আপনারা যারা পরে যুক্ত হয়েছেন অনেকে হতে পারে এমন, আমরা আমাদের যে অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্টটা আছে 2000 এমসিকিউ সম্বলিত একদম আপডেট, মে মাস পর্যন্ত আপডেট, এই যে মে মাস, এই আপডেট মডেল টেস্টটা এইটা আমরা সলভ করছি। এটার 13টা মডেল টেস্ট আমরা সলভ করেছি এখনো পর্যন্ত। আমরা বিগত 5টা ক্লাস নিয়েছি এটার উপরে। আমি এটার উপরে কমপক্ষে 20 থেকে 25টা ক্লাস নিব এই বইয়ের উপর, এবং এই বইয়ের উপরে আমরা পরীক্ষা নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, বইটার দাম কত? বইটার দাম হচ্ছে 70 টাকা। এটাতে পৃষ্ঠা আছে 80 পৃষ্ঠা। এটাতে সাম্প্রতিক আছে, বাংলাদেশ বিষয়াবলী আছে, আন্তর্জাতিক আছে, তারপরে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন আছে, ভূগোল আছে, আইসিটি আছে। ওকে, এই তো এটা একদম, এই কালারটা ভালো লাগছে না আপনাদের? ওকে ভাইয়া, এটা কোথায় পাবো আমি একটু বলে দিই, আপনি কোথায় পাবেন। আর জাস্ট আমাকে একটু 1 মিনিট সময় দিন। অনেকে হয়তো জানেনই না কিভাবে বইটা সংগ্রহ করবেন, অনেকে জানেন না কিভাবে সংগ্রহ করবেন, আমি একটু বলে দিচ্ছি যে কিভাবে সংগ্রহ করবেন। দেখেন, আপনি সরাসরি চলে যাবেন রকমারিতে। রকমারি, যারা অনলাইনে অর্ডার করতে চান, রকমারিতে গিয়ে আপনি লিখবেন রকমারি.com, লিখলেই একটা ওয়েবসাইট আপনি পাবেন। সেখানে গিয়ে ভেতরে লিখবেন অর্ণব জিকে। অর্ণব জিকে লিখলেই আপনার কাছে একটা বই আসবে। রকমারি লিখলেই যে চলে আসবে। রকমারির ভেতরে গিয়ে সার্চ করলেও আপনি অর্ণব জিকে পাবেন। এই যে এটা অর্ণব জিকে। তো আপনি চাইলে এখান থেকে পড়েও দেখতে পারবেন এটা। এরপরে আপনি এই যে অ্যাড টু কার্ডে গিয়ে এটা আপনি অর্ডার করে ফেলবেন। অ্যাড টু কার্ডে গিয়ে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে সবকিছু দিয়ে আপনি অর্ডার করবেন। যারা এখনো করেন নাই করে ফেলেন। আচ্ছা, আর যারা লাইব্রেরি থেকে নিতে চান তারা আপনার নিকটস্থ লাইব্রেরি, আপনি যদি রাজশাহীতে থাকেন তাহলে রাজশাহী, আপনি যদি চট্টগ্রাম থাকেন তাহলে চট্টগ্রাম, আপনি যদি পঞ্চগড়ে থাকেন পঞ্চগড়ে, আপনার নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে ছবি দেখান এই বইটা, যে এটা নিতে চাই। যদি বলে যে আছে তাহলে কিনে ফেলবেন, আর যদি বলে নাই তাহলে বলবেন বাংলা বাজারে পাওয়া যাচ্ছে, নিয়ে আসেন।
তাহলে তারা একদিনের মধ্যে আপনাকে নিয়ে আসবে। যেটা অ্যাভেলেবেল আছে ঢাকাতে, বাংলা বাজারে পাওয়া যাচ্ছে, সুমনা লাইব্রেরি, জয়স্টার বা যে নীলক্ষেতে পাওয়া যাচ্ছে। আর যারা ঢাকাতে থাকেন তারা তো সংগ্রহ করতে পারবেন নীলক্ষেত থেকে। ওকে, এই হচ্ছে মোটামুটি বই নিয়ে কথাবার্তা আমাদের আজকে, বই নিয়ে কথাবার্তা। আচ্ছা, আমরা একটু চলে আসি আমাদের পড়ার মধ্যে চলে আসি, তাহলে 13 শেষ, 13 নম্বর মডেল টেস্ট শেষ। আমরা 14 নম্বর মডেল টেস্টের দিকে যাব। 14, নীলগিরি পাহাড় কোথায় আছে? দেখেন, বাংলাদেশের যত পাহাড় আছে সবগুলো পাহাড়ই কিন্তু রয়েছে কোথায়? বাংলাদেশের যত পাহাড়ের কথা বলবেন সব পাহাড় রয়েছে চট্টগ্রাম অঞ্চলের দিকে, চট্টগ্রামের দিকে, পার্বত্য চট্টগ্রামের দিকে, ময়মনসিংহ এর দিকে, সিলেট অঞ্চলের দিকে, তাই না? আচ্ছা, তাহলে এই নীলগিরি নীলাচল, নীলগিরি পাহাড় এবং নীলাচল পাহাড় এই দুইটাই আছে কোথায়? বান্দরবানে। নীলগিরি নীলাচল বান্দরবান, নীলগিরি নীলাচল পাহাড় কোথায় আছে? বান্দরবানে আছে। ওকে, একজন বলছে স্যার আপনি শুধু মেরুন কালারটা নিয়ে কথা বলেন, আপনি নীল কালারটা নিয়ে বলেন না কেন? আচ্ছা, খেয়াল করেন, খেয়াল করেন, আমার বইটা এখনো পর্যন্ত এটা 4th এডিশন চলছে, 4th এডিশন। প্রথম এডিশনটা নীল কালার ছিল, পরের বাকি 3টে এডিশনে মেরুন কালার হয়েছে। সেই যেহেতু বাজারে নীল কালারটা নাই, এই জন্য নীল কালারের কথা বলছি না, মেরুনটা নিয়ে বলছি। আচ্ছা দেখেন, নীলগিরি নীলাচল কোথায় আছে? নীলগিরি নীলাচল আছে বান্দরবানে। সানা কোন দেশের সংবাদ সংস্থা? সিরিয়ার একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা। বুঝতে পেরেছেন? ইয়েমেনের রাজধানী কিন্তু সানা, তাহলে ইয়েমেনের রাজধানী সানা, কিন্তু সিরিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা। আচ্ছা, মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যে ব্যক্তি, মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে, ড্যানিয়েল কাহম্যান। ড্যানিয়েল কাহম্যান 2002 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল? কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ভাঙার ঘান, সন্ধ্যা। তাহলে দেখেন, এটা সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সন্ধ্যা কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। পরে আসেন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যে ইংরেজ সেনাপতি ইংরেজ সৈন্য পরিচালনা করেন তার নাম কি? আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যে ইংরেজ সৈন্য ছিলেন, যিনি লিড দিয়েছিলেন, তার নাম হচ্ছে কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, সেই কর্নওয়ালিস। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? সীমান্ত দৈর্ঘ্য কত ভারতের সাথে বাংলাদেশের? 4156 কিলোমিটার, অথবা আরেকটা রিপোর্ট আছে 3715 কিলোমিটার। তাহলে 4156 কিলোমিটার অথবা 3115 কিলোমিটার, যে কোনো একটা পরীক্ষায় থাকে। আরিয়াল বিল কোথায় অবস্থিত? বিল, গুরুত্বপূর্ণ বিল, আরিয়াল বিল অবস্থিত মুন্সিগঞ্জে। ভবদহ বিল আছে যশোরে, তামা বিল আছে সিলেটে, বাইকার বিল আছে সিলেটে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল। বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক, বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠা হয় বাংলা একাডেমি। এটার প্রথম নারী পরিচালকের নাম ছিল নীলিমা ইব্রাহিম। নীলিমা ইব্রাহিম। কোন প্রণালীর ক্লাস নিব বলেছি, মনে করাই দিবেন। কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে? আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। যেমন মালাক্কা, এটা এশিয়ার মধ্যে আছে, পক এশিয়ার মধ্যে আছে, পানামা খাল আমেরিকাতে, তাহলে অটোমেটিক জিব্রাল্টার প্রণালী চলে আসে। এটা আফ্রিকার মরক্কো থেকে ইউরোপের স্পেনকে পৃথক করেছে এই প্রণালীটা। আফ্রিকার মরক্কো শহর থেকে ইউরোপের স্পেনকে পৃথক করেছে এই প্রণালী। আমরা প্রণালীর ম্যাপিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ নিব, প্রত্যেকদিনই বলি, নিব ইনশাআল্লাহ। আন্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর? দেখেন, আন্টওয়ার্প সমুদ্র বন্দর, আন্টওয়ার্প সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, জার্মানি। সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, জার্মানি। এটা হচ্ছে বেলজিয়াম। বাফার স্টেট বলা হয় বেলজিয়ামকে, পৃথিবীর বাফার স্টেট বলা হয় কাকে? বেলজিয়ামকে। এই বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট, সেখানে এই সমুদ্র বন্দরটা আছে, আন্টওয়ার্প সমুদ্র বন্দর। বিদ্রোহী চিত্রটি কার আঁকা? দেখেন, বিদ্রোহী, ওই যে মনে আছে, সাঁওতাল রমণী, গায়ের বধূ, পায়নার মা, বিদ্রোহী গরু, মনে আছে বিদ্রোহী গরু? সেই বিদ্রোহী গরু, তাহলে কে এঁকেছিলেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন, বিদ্রোহী গরু। পরের প্রশ্নতে আসেন, পলিটিক্যাল আইডলস। পলিটিক্যাল আইডলস এই গ্রন্থটার লেখক কে? ম্যাকিয়াভেলি, হবস, লক, রাসেল। ওকে, দেখেন প্রশ্ন আছে এখানে, একটা অ্যান্সার করেন। তাহলে দেখেন, এটা
থমাস হবস, এই হবসের লেখা হচ্ছে পলিটিক্যাল আইডিয়ালস। মেগনা কার্টা কি? মেগনা কার্টা 1215 সালে স্বাক্ষরিত হয়, রাজা জন স্বাক্ষর করেছিলেন। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ছিল এটা, বা আমরা ইংল্যান্ডের প্রথম রাজতন্ত্র বলতে পারি এটা, মেগনা কার্টা, বা ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল মেগনা কার্টা। আর এই ইংল্যান্ডের মেগনা কার্টার সাথেই কিন্তু আমাদের 6 দফাকে তুলনা করা হয়। আচ্ছা, যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়, বলেছে নয় কোনটা? তাহলে দেখেন, হেরাত শহর আফগানিস্তানে আছে, কান্দাহার আফগানিস্তানে আছে, মাজারি শরীফ আফগানিস্তানে আছে, কিন্তু কুয়েটা শহর এটা আফগানিস্তানে না। তাহলে এটা বাদ, অ্যান্সার কুয়েটা। কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক? এটা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলছে, কোন জনগোষ্ঠীর ধর্মগ্রন্থ ত্রিপিটক? তাহলে দেখেন, সাঁওতাল এরা সমতলে বসবাস করে, মণিপুরী এরা কিছু অংশ খ্রিস্টান, কিছু খ্রিস্টান, ত্রিপুরা সনাতন ধর্মাবলম্বীরা আছে। চাকমা, আমরা চাকমারা বলেছিলাম না বৌদ্ধ ধর্ম, তাহলে চাকমারা যদি বৌদ্ধ ধর্ম হয় তাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। চাকমা। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় গো প্রজনন খামার বা দুগ্ধ খামার এটা আছে আমাদের সাভার, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিট সাইডেই আছে, এটা আছে সাভার, ঢাকা। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? বিলোনিয়া, তাহলে সাতক্ষীরা, যশোর, ফেনী, সিলেট। তাহলে এই বিলোনিয়া সীমান্ত রয়েছে ফেনীতে, ফেনী জেলার বিলোনিয়া। সাতক্ষীরাতে আছে ভোমরা, যশোরে আছে সরসা, সিলেটে আছে তামাবিল। তামাবিল, জৈন্তাপুর, এগুলো হচ্ছে কোথায়? সিলেটে। পেরেস্ট্রোইকার উদ্ভাবক কে? খেয়াল করেন, সমাজতান্ত্রিক রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন VI লেনিন। মনোযোগ দিবেন, আন্তর্জাতিকের কথাবার্তা। সমাজতান্ত্রিক রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন VI লেনিন, যিনি রুশ বিপ্লব করেছিলেন। তো আর ওই সমাজতান্ত্রিক রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ দুটা নীতি গ্রহণ করেছিলেন, একটা হচ্ছে গ্লাসনস্ত আর একটা হলো পেরেস্ট্রোইকা। এই পেরেস্ট্রোইকা এবং গ্লাসনস্ত, গ্লাসনস্ত মানে হচ্ছে সংস্কারমূলক আইন, আর পেরেস্ট্রোইকা মানে হচ্ছে খোলামেলা আলোচনা। এই নীতিটা করেছেন কে? এই নীতিটা করেছিলেন মিখাইল গর্বাচেভ, যেটা সমাজতান্ত্রিক রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। সিনিয়র স্টাফ নার্সে কি এক্সাম HSC পাশে দেওয়া যাবে? না ভাই, সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা দিতে গেলে আপনাকে নার্সিং পাস করে আসতে হবে। ওকে, আচ্ছা চলি এরপরে আসি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত দ্য মেডেল অফ ফ্রিডম প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা মেডেল দেওয়া হয়, সেই মেডেলের নাম হচ্ছে দ্য মেডেল অফ ফ্রিডম। মার্কিন যুক্তরাষ্ট্র, এটা কোন ক্ষেত্রে? বিশ্ব শান্তি, মুক্ত চিন্তা, রসায়ন সাহিত্য। তাহলে রসায়ন সাহিত্য এই দুটো অটোমেটিক বাদ, ওটা আগেই বাদ দিয়ে দেয়, ওই কাজে দেয় না ওটা। এবার আসেন, বিশ্ব শান্তি নাকি মুক্ত চিন্তা? তাহলে বিশ্ব শান্তির জন্য, ওয়ার্ল্ড পিসের জন্য এটা দেওয়া হয়, বিশ্ব শান্তি। কোনটি OIC এর অঙ্গ সংস্থা নয়? OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, OIC। OIC সাধারণ সচিবালয়, ইসলামী উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক ইসলামী আদালত, ইসলামী বাণিজ্য উন্নয়ন ব্যাংক। তাহলে দেখেন, OIC নিয়ে পড়তে হবে, আন্তর্জাতিক সংস্থা নিয়ে পড়তে হবে। OIC এর সদস্য নয় বলেছে, নয়, নয়। তাহলে সদস্য হচ্ছে সাধারণ সচিবালয়, ইসলামী উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক ইসলামী আদালত, কিন্তু ইসলামী বাণিজ্য উন্নয়ন ব্যাংক OIC এর সদস্য না। বুঝতে পেরেছেন? এবং OIC কর্তৃক পরিচালিত বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, যেটা হচ্ছে আমাদের গাজীপুরে, IUT। আচ্ছা, এরপরে আসে, উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? মেঘনা যে নদীটা আছে তার নাম কি? মেঘনা নদীর নাম, উৎপত্তি স্থলে মেঘনার নাম। 21 নম্বর কোশ্চেন। অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন।
সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। ওকে, 21 বলছে গ, বরাক নদী বা বারাক নদী। ওকে, খেয়াল করেন তাহলে দেখেন আমাদের এই মেঘনা নদীর উৎপত্তি কোথায়? ভারতের আসামের লুসাই পাহাড় থেকে এটা উৎপত্তি হয়েছে, ওই নাগামণিপুর রাজ্য থেকে। তাহলে এই মেঘনা নদীটা পরবর্তীতে বরাক নাম ধারণ করলো, করে এটা মানে ভারতের বরাক হলো। এটা তো বরাক নদী, ওই যে সিলেট অঞ্চল দিয়ে ঢুকলো না, বরাক তুই ভাই, বরাক তুই ভাই ঢুকলো, পরে কালনি হলো, কালনি থেকে গিয়ে মেঘনা হলো। সরাসরি তো মেঘনা হয়নি, বরাক এবং তুই ভাই নদী সিলেট অঞ্চল দিয়ে ঢুকলো, দুইটা একসাথে মিলিত হলো, মিলিত হবার পরে সেটা নাম ধারণ করলো কালনি, কালনির পরে গিয়ে এটা নাম ধারণ করেছিল মেঘনা। আমাদের নন্দদের একটা ক্লাস আছে ইউটিউবে, অর্ণব স্যার ইউটিউবে ক্লাস আছে, গিয়ে দেখে নিন বরাক নদী। রাশিয়ার কোন প্রেসিডেন্ট দেশে অবাধে জমি কেনা বেচার অনুমোদন দিয়ে ফরমান জারি করেছিলেন? মিখাইল গর্বাচেভ। কি করেছিলেন? মিখাইল গর্বাচেভ। আসেন, প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? দেখেন, রোমানরা আইনের ক্ষেত্রে অবদান রাখে, মিশরীয়রা লিখার ক্ষেত্রে অবদান রাখে, গ্রিকরা গ্রিকরা জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। জ্ঞান চর্চায় গ্রিক দার্শনিক যারা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার তারা। আর ফিনিশীয়রা, তারা প্রথম বর্ণমালা আবিষ্কার করেছে, 26টা বর্ণমালা, এবং তারা প্রথম পাল তোলা নৌকার আবিষ্কার করে এই ফিনিশীয়রা। ওকে, ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল, মানে সর্বশেষ সভ্যতা হচ্ছে এই ফিনিশীয় সভ্যতা। পিকাসোর গুয়ের্নিকা সংরক্ষিত, পাবলো পিকাসো স্পেনের একজন চিত্রশিল্পী, তার নাম হলো পাবলো পিকাস। এই পাবলো পিকাসের একটা ধ্বংসযোগ্য চিত্র আছে, নাম হলো গুয়ের্নিকা। স্পেনের একটা শহরের নাম হলো গুয়ের্নিকা। তো এই শহরটাকে ধ্বংস করেছিল হিটলার এবং মুসোলিনির বাহিনী মিলে। এরই প্রেক্ষাপটে পরবর্তীতে এই পাবলো পিকাসো, স্পেনের চিত্রশিল্পী, তিনি এই গুয়ের্নিকা চিত্রকর্মটা এঁকেছিলেন। এটা কোথায় আছে সংরক্ষিত? প্যারিসে, মাদ্রিদে, বার্লিনে, ওয়াশিংটনে। কোথায় আছে পাবলো পিকাসো গুয়ের্নিকা চিত্রকর্ম, যেটা যেটা ধ্বংসযজ্ঞ বোঝায়, সেটা কোথায় আছে? এই যে আমাদের যে স্পেন আছে না, স্পেনের যে মাদ্রিদ, সে মাদ্রিদে এটা সংরক্ষিত আছে, এটা জাদুঘরে। এফবিআই, এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? এফবিআই, এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা সবাই পারবেন আমি জানি, এফবিআই সবাই পারবেন আমার জানা মতে। বলেন, এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? 25। স্যার আমেরিকা হবে। আচ্ছা, হ্যাঁ, আমেরিকা। এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমেরিকার একটা গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এফবিআই। অ্যান্সার ক। কোশ্চেন 14 পর্যন্ত শেষ। মডেল টেস্ট 14 ডান, মডেল টেস্ট 14 ডান। আলহামদুলিল্লাহ, মডেল টেস্ট 14 ডান, শুক্রিয়া। তাহলে দেখেন আমরা 14টা মডেল টেস্ট করেছি। তাহলে এবার হিসাব করেন 14 × 25 কতগুলো প্রশ্ন পড়া হয়েছে? স্যার, সিনিয়র স্টাফ নার্স নিয়োগ এক্সাম কবে হতে পারে? এখনো তো বলা যায় না, মে মাসে হয়তো হতে পারে, দেখি অবস্থা। তাহলে আমাকে একটু বলেন, 14টা মডেল টেস্ট 14 × 25 কতটা প্রশ্ন আপনি সলভ করেছেন আমার এই বিগত 5টা ক্লাসে? তো আমি বলেছি আপনাদেরকে যে ভাই আপনি সংগ্রহ করেন, লাইব্রেরি থেকে সংগ্রহ করেন, আমাদের অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্টটা সংগ্রহ করেন, যেখান থেকে পারেন সংগ্রহ করেন, এবং আমার ক্লাসগুলো করেন, ফ্রিতে ক্লাসগুলো করেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো, যতক্ষণ না পর্যন্ত আপনার সিলেবাস শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পড়াবে। এগুলো সলভ করার পরে, এই বই সলভ করার পরে আমরা টপিক ভিত্তিক ক্লাস নিব, আমরা এক্সাম নিব, যেভাবে চান আমরা সেভাবে আপনাদেরকে হেল্প করতে চাই ইনশাআল্লাহ। ভাই একটু পিটানি দেন তো, মিস করি ক্লাসের ভিডিওগুলো। আচ্ছা, মোহাম্মদ আফতাবুজ্জামান, আচ্ছা লাবণ্য, 350টা অলরেডি সলভ করা শেষ। তো এই 350টার মধ্যে যেমন আজকে দেখেন 14 নম্বর মডেল টেস্টে এই কোশ্চেনটা গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আসছে, 14 নম্বর মডেল টেস্ট। তারপরে 15 নম্বরের প্রশ্ন কমন আসছে এই যে পরমাণু শক্তি কমিশন থেকে।
আমি আমার একটা কারেকশন কপিতে সবগুলো দাগায় রাখি। প্রত্যেকটা মডেল টেস্ট থেকে আপনি এক বা একাধিক কোশ্চেন কমন পাবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আচ্ছা, সংগ্রহ করে ফেলবেন। এবার একটু কথা বলবো যারা ভাই আমার ভাইরা যারা আপনারা স্বাস্থ্যকর্মীতে পরীক্ষা দিবেন, স্বাস্থ্যকর্মী নিয়োগ চলছে, স্বাস্থ্যকর্মী এবং এএসআই পুলিশের এএসএ পরীক্ষা দিবেন, তাদের জন্য আমার একটা ফুল কোর্সে ভর্তি চলছে। ফুল ফুল কোর্স, এটা নার্সিং না, সিনিয়র স্টাফ নার্সের কোর্স না, এটা হচ্ছে স্বাস্থ্যকর্মীর কোর্স, এএসআই এর কোর্স। সেটাতে ভর্তির জন্য 0179363581515 আপনি এই নাম্বারে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা অর্ণব স্যার পেজে মেসেজ দিতে পারেন। ওকে, এটা হচ্ছে জবের ব্যাচ বা বিসিএস এর ব্যাচও আছে। এবার আসেন, সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, অ্যাডমিশন টেস্ট দিবেন এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী। প্রত্যেকদিন একই কথা বলি, আজকেও একই কথা বলবো। তো এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের জন্য আমার একটা ফুল কোর্স আছে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে। তোমরা যারা সেটাতে ভর্তি হতে চাও, এক সেট বই সহ কোর্স ফি হলো 3500 টাকা। আমাদের কোর্স শুরু হয়ে যাবে এই মাসে, খুব আমাদের ব্যাচ ফিল আপ হয়ে যাচ্ছে। তো যারা ভর্তি হতে চাও, সেম ভাবে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01793635815 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিও অথবা অর্ণব স্যার পেজে একটা মেসেজ দিও। ওকে, আয়েশা সিদ্দিকা ভাই, ভাই এখন বইয়ের 30 টাকা কম নিচ্ছেন কেন? আমাদের থেকে তো 100 টাকা নিয়েছেন। আপনাদের থেকে 100 টাকা নিয়েছি কেন, এটা ব্যাখ্যা দিয়েছিলাম আপনাদের ব্যাচে। হ্যাঁ, আপনাদেরটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম লেভেলের বই, আপনাদের কালার নীল, নীল কালার, তাই মেরুন কালারটা নেন, আবার কিনেন 70 টাকা। ওকে, যে মডেল টেস্ট গুলো হয়েছে এগুলোর উপর এক্সাম নিলে ভালো হতো স্যার, এক্সাম নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আপনার কাছ থেকে ডেলিভারি চার্জ 100 টাকা নিয়েছে, তাহলে বই কিনবেন, ডেলিভারি চার্জ দিবেন না? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি আর সলভ করালাম না, আমি আজকে একটু অনেক জার্নি করে আসছি, তো ঢাকার বাইরে গিয়েছিলাম। আপনাদের কথা যেন রক্ষা হয় এই জন্য আমি আজকে ক্লাসটা নিয়েছি। শরীর খারাপ লাগছে তাও ক্লাসটা নিয়েছি। তো ভুল ত্রুটি মাফ করবেন, ক্ষমা করবেন, সবার হাতে রাখবেন আমাদের অর্ণবটিকে, এবং সবার মঙ্গল হোক, সবাই যেন ভালো একটা চাকরি পান, সবাই যেন বিশ্ববিদ্যালয়ে চান্স পান যারা আছেন, সবার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, শুভরাত্রি, থ্যাংক ইউ।